স্যার আর্থার কোনান ডয়েলের গল্প দ্য পট অফ ক্যাভিয়ার, গল্পের অডিও রূপান্তর এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে দ্য পট অফ ক্যাভিয়ার। কাইজার খুব খুশি হবেন। বার্লিনের কাগজে ছাপা হবে কর্নেল ড্রেসলারের নেতৃত্বে ইচাওতে ছোট্ট একটা দল কিভাবে বক্সারের ভয়ঙ্কর বিদ্রোহীদের মোকাবিলা করেছে। দারুণ। এত খুশি হওয়ার সময় এখনো আসেনি কর্নেল। কেন? এই কথা কেন বলছেন? কিছু মনে করবেন না, আসলে কোনো কিছুই চোখে না দেখে আমি ঠিক খুশি হতে পারি না, আবার দুঃখিতও হই না। যাকে আপনি বলুন, আপনি কি শিওর মানে আমাদের মুক্তির ব্যাপারে? দেখুন প্রফেসর, আমার মিলিটারি অভিজ্ঞতা কি বলছে জানেন? কি বলছে? বলছে রিলিভিং ফোর্স এসে পড়লো বলে। আচ্ছা, গুলির আওয়াজও আর শোনা যাচ্ছে না, তার মানে বিদ্রোহীদের ওরা গুঁড়িয়ে দিয়েছে। এনসলি ক্লক টাওয়ার থেকে লক্ষ্য রাখছে, রিলিভিং ফোর্স দেখতে পেলেই ও পরপর 3 বার গুলি ছুঁড়বে, তারপর আমরা বাইরে বেরোবো। তার মানে আপনি এই এনসলির গুলির আওয়াজের সিগন্যালের জন্য অপেক্ষা করছেন, তাই তো? ইয়েস প্রফেসর। আর এই সময়ে আপনার কাছে একটা জিনিস আমার জানার আছে। আমার কাছে? বলুন। বলছিলাম যে শুটিংয়ের ঘটনাটা বলুন না আমাকে। মানে দেখুন, এখানে আপনি আর আমি ছাড়া তো আর কেউ নেই। শুটিংয়ের ঘটনা আপনি কি জানেন সেটা আমার জীবনের একটা বিভীষিকা? আমি একটা প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ থেকে জানতে চাইছি। এই যে এখানে যেভাবে কদিন আমি নেতৃত্ব দিয়েছি, যেভাবে শত্রুদের ঠেকিয়ে রাখতে পেরেছি, আপনার কি মনে হয় বলুন তো এই ব্যাপারে? আপনি যথেষ্টই করেছেন, আর কিছু করা সম্ভব ছিল না। থ্যাংক ইউ প্রফেসর। আসলে কি জানেন, আমি ঠিক এটাই জানতে চাইছি যে ওখানে কি হয়েছিল। ওখানেও কি এভাবে শত্রুদের ঠেকিয়ে রাখা যেত না? ওই যে বললাম না, এটা আমার একটা প্রফেশনাল ইন্টারেস্ট। করা সবই হয়েছিল কর্নেল, ভুল হয়ে গিয়েছিল শুধু একটা ব্যাপারে। ভুল? ভুল তাহলে একটা হয়েছিল, সেটাই তো জানতে চাইছি। কি ভুল? আমাদের এমন একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল যাতে জীবন্ত অবস্থায় কেউ বিদ্রোহীদের হাতে ধরা না পড়ে, বিশেষ করে মেয়েরা। এটা আপনি একদম ঠিক বলেছেন। এ নিয়ে আমি অনেক ভেবেছি। আমি তো ঠিক করেই রেখেছিলাম যে এখানে তেমন কিছু হলে আমি যুদ্ধ করতে করতেই মরে যাব। রালস্টন, এনসলি ওরাও তাই। সত্যি বলতে ওদের সঙ্গে আমি এই ব্যাপারে কথাও বলে রেখেছিলাম, কিন্তু আমি ভেবে উঠতে পারিনি যে ফাদারের কি হবে আর মেয়েদের কি হবে। তারা কি জ্যান্ত অবস্থায় ধরা পড়তে চাইবেন? না, কিন্তু বাধা দেওয়ার জন্য অন্তত কিছু করবেন না। ওরা নিজেদের জীবন নিজেরা শেষ করে দিতে পারবেন না, সেটা ওদের বিবেকে বাঁধবে। এখন অবশ্য সব ঠিক হয়ে গেছে, এসব নিয়ে আলোচনার আর দরকার নেই। কিন্তু আচ্ছা বলুন তো প্রফেসর, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? তেমন হলে আমি নিজেই ওদের মেরে শেষ করে দিতাম। কি বলছেন আপনি? খুন করতেন? ইন মার্সি আই উড কিল দেম। তার জন্য ঈশ্বরের কাছে জবাবদিহি করতেও আমি তৈরি আছি। আর আবার যদি কখনো এমন হয়, আর যদি আমি মেয়েদের মেরে না ফেলে শত্রুদের হাতে জীবন্ত ছেড়ে দিই, তাহলে তো নরকেও আমার জায়গা হবে না কর্নেল। কিন্তু আপনি জানেন না কর্নেল, আপনাকে তো দেখতে হয়নি। আপনাকে দেখতে হয়নি যে মেয়েদের উপর কি অমানসিক অত্যাচার করে ওরা। আগে অত্যাচার করে তারপরে ওরা ওদের মেরেছিল। তা বলে আমাকে দেখতে হয়েছিল কর্নেল। জানেন কি করেছিল ওরা? আমাকে একটা খুঁটিতে বেঁধে দাঁড় করিয়ে রেখেছিল। চোখের পাতায় এমনভাবে কাঁটা বিধিয়ে দিয়েছিল যাতে আমি যেন চোখ বন্ধ না করতে পারি।
ফুটন্ত গরম জলের মধ্যে মৃত্যু আপনি দেখেছেন কখনো কর্নেল? আপনাকে দেখতে হয়নি, আপনাকে দেখতে হয়নি সেই যন্ত্রণা, সেই মৃত্যু চিৎকার। ও কর্নেল, বুঝতে পারছি এবার, মানে কিছুটা অন্তত বুঝতে পারছি। বুঝতে পারছেন না? সত্যি ভয়ানক। এখনো কিছুই শোনেননি কর্নেল। কষ্টকর মৃত্যুর কত রকম পদ্ধতি যে ওরা ঠিক করে রেখেছে আপনি তার কিছুই জানেন না। আরে ঠিক আছে, আর বলতে হবে না, যথেষ্ট হয়েছে। জানেন কর্নেল, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত একটা রাতও আমি শান্তিতে ঘুমোতে পারি না। চোখ বন্ধ করলেই ওই রকম সব বিভৎস দৃশ্য, মেয়েদের ওরকম ভয়ানক আর্তনাদ সবসময় আমার চোখের সামনে ভেসে ওঠে কর্নেল। রাতের পর রাত ঘুম আসে না আমার। বুঝতে পারছি। সেদিন ওইসব দেখতে দেখতে আমার মনে হয়েছিল যে সামান্য কটা ট্যাবলেট দিয়ে আমি আগেই কেন ওদের মেরে ফেললাম না। মানে আমি আমাদের মেয়েদের বেদনাহীন মৃত্যু উপহার দিতে পারতাম, কিন্তু দিইনি। আপনি জানেন কর্নেল, আমার ভীষণ আফসোস হচ্ছিল, তাহলে অন্তত এই পাশবিক অত্যাচার ওদের সহ্য করতে হতো না। কর্নেল, ঠিক বলেছেন আপনি। ইউ আর আ ব্রেভ স্ট্রং ম্যান প্রফেসর। নো, আই এম নট। এখানেও যদি আমাদের শত্রুপক্ষের হাতে পড়তে হতো তাহলে আপনার সাহায্য আমার কাজে লাগতো। অনেকবার ভেবেওছি এ নিয়ে, কিন্তু কোনো উপায় জানা ছিল না। আচ্ছা, ইনসলির বন্দুকের আওয়াজ শুনতে পাচ্ছি না কেন এখনো? একটু দাঁড়ান, একবার দেখে আসি কেমন। এরপর অনেকটা সময় কেটে গেল। প্রফেসর আবার একা। চুপ করে বসে থেকে না কোনো বন্দুকের আওয়াজ পেলেন, না রেস্কিউ টিম আসার কোনো খবর। ভাবছেন নিজেই উঠে বেরোতে যাবেন। এমন সময় দরজা খুলে কর্নেল ড্রেসলার ফিরে এলেন। এ কি কর্নেল, হাঁপাচ্ছেন কেন? প্রফেসর, হ্যাঁ আপনি এখনো আছেন তো এখানে? হ্যাঁ। সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। আচ্ছা কর্নেল, আপনাকে এমন দেখাচ্ছে কেন বলুন তো? এ কি, আপনার মুখ তো একেবারে ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। আপনি বসুন। এত হাঁপাচ্ছেন আপনি কি দৌড়ে এলেন নাকি? কর্নেল, কি হয়েছে? ওরা আসছে না? আমাদের রিলিভিং ফোর্স? কর্নেল, কোথায় তারা? চীনের উত্তর প্রান্তে বক্সার বিদ্রোহ ক্রমশ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। আজ 4 দিন হল আমরা এই ছোট্ট কোয়ার্টারের ভেতরে আটকে আছি। আমরা মানে ইউরোপীয়দের একটা ছোট দল। খাবার, অস্ত্র শস্ত্র সবই প্রায় শেষ। এই জায়গাটার নাম ইচাও। এখানে পাহাড় থেকে সমুদ্র দেখা যায়, আর সমুদ্রের ধারেই ইউরোপিয়ানদের ঘাঁটি। তাই সেখান থেকে সাহায্য এসে পৌঁছবে এই আশায় বুক বেঁধে আমরা কজন বসে বসে দিন গুনছি। কিন্তু সময় মতো সাহায্য এসে না পৌঁছলে কি হবে সে নিয়ে কেউ কিছু বলছে না। বক্সার বিদ্রোহীদের হাতে জ্যান্ত ধরা পড়লে ভয়ঙ্কর পরিণতি। এদের অমানুষিক নিষ্ঠুরতার কাহিনী প্রায় কিংবদন্তিতে পরিণত হয়েছে। আমাদের দলে ইউরোপের বিভিন্ন দেশের লোকজন আছেন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, ব্রিটেন, আর এখানকার কয়েকজন রেলকর্মী। এরা সব স্থানীয় খ্রিশ্চান। আমাদের দলের নেতা কর্নেল ড্রেসলার, জার্মান। মঙ্গলবার রাত পর্যন্ত সবাই বেশ আশাবাদী ছিলাম, কিন্তু বুধবার সকালে যা দেখা গেল তারপর অনেকেই ভেঙে পড়তে শুরু করেছেন। পাহাড় থেকে নিচে সমুদ্র অবধি ঢালু জমিতে আমাদের ইউরোপীয় সেনাদের কোনো চিহ্ন মাত্র নেই। সরি, আমার নামটাই তো বলা হয়নি। আমি এনসলি, ডিপ্লোম্যাটিক সার্ভিসে চাকরি করি। কর্নেল আমার ওপর খানিকটা ভরসা করেন, তাই আমার ওপর নজর রাখার দায়িত্ব পড়েছে। এই যে এত উঁচু চার্চ টাওয়ার, এখান থেকে আমার রাইফেল থেকে বিদ্রোহীদের দিকে গুলি ছুঁড়ে চলেছি।
কিন্তু বিদ্রোহীরা চুপি সাড়ে এগিয়ে আসছে তো আসছেই। আসলে এটা তো একটা স্পোর্টিং রাইফেল, .303। কাজ বিশেষ হচ্ছে বলে মনে হচ্ছে না। বাইনোকুলার দিয়ে দূর থেকে বিদ্রোহীদের মুখের চেহারা দেখলে ভয় লাগে। বুধবার রাতটা শেষ পর্যন্ত কোনো গণ্ডগোল ছাড়াই কেটে গেল। বৃহস্পতিবারের সকালটা খুব সুন্দর ছিল। সাহায্য আসতে আর দেরি নেই, মনে হয় ঘণ্টাখানেকের মধ্যে রিলিভিং ফোর্স এসে পড়বে। ঠিক ঠিক বলেছ এনসলি। টাওয়ারের চূড়া থেকে এখনই ইউরোপিয়ান বন্দুকের আওয়াজ পেলাম। ঠিক, ইউরোপীয় বন্দুকের আওয়াজ। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে এর চেয়ে মিষ্টি আওয়াজ আমি কোনো দিন শুনিনি। ওই তো সমুদ্রের দিক থেকে আওয়াজ আসছে। এদিকে কার্তুজ তো প্রায় শেষ। এই কদিন যাও বা আধপেটা খাবার জুটছিল, এবার আরো কমাতে হবে। অত চিন্তা করো না এনসলি, সাহায্য যখন প্রায় এসে গেছে তখন এত ভাবছো কেন? ওই যে দূরে যেদিকে বন্দুকের আওয়াজ, সেখানে বিদ্রোহীদের ছুটে পালাতেও দেখেছি আমি। আর এখানে বিদ্রোহীদের যে ছাউনিগুলো, সেখানে আজ কোনো আক্রমণ নেই, সব ফাঁকা, চুপচাপ একদম। যাক বাবা, আর চিন্তা নেই। রালস্টন, তোমার এই ফেয়ারওয়েলের চিঠিগুলো কি করবে এবার? হ্যাঁ, কাল তো রাত জেগে বসে বসে সব আত্মীয়দের চিঠি লিখছিলে। কি সব লিখেছ ফেয়ারওয়েলটা? বলো না। লাঞ্চের সময় সবাই যখন খাবার টেবিলে জড়ো হলাম, তখন সবাই বেশ হাসি খুশি। কদিন ধরে একটানা মৃত্যু ভয়ের পর সেদিন সবাই অনেকটা স্বস্তিতে ছিল। প্রফেসর, আপনার ক্যাভিয়ারের জারটা কোথায়? বের করুন না, সবাই মিলে একটু সেলিব্রেট করা যাক। ঠিক বলেছো এনসলি, এই সময়টা আমাদের ক্যাভিয়ার দিয়ে সেলিব্রেট করা উচিত। কি প্রফেসর মাসা? হ্যাঁ হ্যাঁ, ক্যাভিয়ারটা টেস্ট করা যাক। চারটা বের করুন না প্রফেসর। বিদ্রোহ শুরু হওয়ার কয়েকদিন আগে প্রফেসর মার্সারের জন্য একটা হ্যাম্পার এসেছিল। তাতে অন্য সব জিনিসপত্রের মধ্যে ছিল 3 বোতল ওয়াইন আর এই 1 জার ক্যাভিয়ার। এগুলো আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল। ঠিক হয়েছিল যদি বিপদ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে শেষ মুহূর্তে এগুলো দিয়ে সেলিব্রেট করা হবে। কিন্তু প্রফেসর মাথা নাড়লেন, মুখে একটা অদ্ভুত হাসি। আমি বলছিলাম যে একটু অপেক্ষা করাই মনে হয় ভালো। আরো অপেক্ষা কেন প্রফেসর? এটাই তো সেলিব্রেশনের সময়। বাইরে একটানা গুলির আওয়াজের বাজনা বাজছে, মানে আমাদের মিত্রপক্ষের গুলির আওয়াজ। বাসি রুটির সঙ্গে ক্যাভিয়ার একদম জমে যাবে। এর চেয়ে ভালো সময় আর কি হতে পারে? আর কোনো ভালো সময় হবে না। সত্যিই তো, তাড়াতাড়ি বের করুন প্রফেসর। হ্যাঁ। আরে কিসের জন্য অপেক্ষা? উনি বোধহয় পুরোটা নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছেন। একদম ঠিক বলেছেন। দাঁড়াও, আমাদের মিত্রপক্ষের এখানে এসে পৌঁছতে আরও অনেকটা সময় লাগবে। আরে খুব বেশি হলে সন্ধে নাগাদ এসে পড়বে, আর তো বেশি দূরে নেই। হ্যাঁ, কিন্তু পথে একটা যুদ্ধ শেষ করে আসতে হবে ওদের এনসলি। তার জন্য কিছুটা সময় তো দিতে হবে ওদের। তুস, তাতে আধ ঘন্টাও লাগবে না। আমাদের ফোর্স ওদের জাস্ট ধুলো করে দেবে। ওদের তো সব মানধাতা আমলের অস্ত্রশস্ত্র আর তলোয়ার, আমাদের আধুনিক বন্দুকের সামনে দাঁড়াতেই পারবে না। ছাড়ুন না প্রফেসর, বের করুন না ক্যাভিয়ারটা। না, অন্তত সাপার পর্যন্ত আমরা অপেক্ষা করব এনসলি। রিলিফ অফিসাররা আসুন, তারপরে। প্রফেসর না রালস্টন, এটা কিন্তু প্রফেসর ভালো বলেছেন। মানে আতিথেয়তা বলেও তো একটা জিনিস আছে। রিলিফ অফিসারদের ভালো কিছু অফার করা উচিত আমাদের, তাই না? সাপারের সময় তাদের সামনেই না হয় ক্যাভিয়ারটা বের করা যাবে। হা, অগত্যা। আপনারও যখন তাই মত তবে তাই হোক। আচ্ছা প্রফেসর, আমি আজই শুনলাম যে আপনি নাকি এর আগেও একবার এই রকম ভাবে আটকে পড়েছিলেন। কি হয়েছিল সেবার? বলুন না, মানে সবারই নিশ্চয়ই শুনতে ভালো লাগবে। সেটা সুটং এর ঘটনা। দক্ষিণ চীনের সুটং, 1889 সাল। ও, কিভাবে ছাড়া পেয়েছিলেন সেবার? ছাড়া পাইনি। ছাড়া পাননি? না। ও, তার মানে বিদ্রোহীরা জায়গাটা দখল করে নিয়েছিল? হ্যাঁ এনসলি, দখল করে নিয়েছিল। আপনি বেঁচে রইলেন কিভাবে? আমাকে তোমরা শুধু কীটপতঙ্গ নিয়ে গবেষণা করতে দেখেছ, তাই না?
কিন্তু পেশায় আমি একজন ডাক্তার। আরে বাস, তাই নাকি? আসলে ওদের দলের অনেকেই আহত হয়ে গিয়েছিল, আর তাদের চিকিৎসা করার জন্যই আমায় বাঁচিয়ে রাখা হয়েছিল বলতে পারো। বাকিদের কি হলো? প্রফেসর আমার কথার কোনো উত্তর দিলেন না, কিন্তু তার চোখের ওপর কিসের যেন একটা আতঙ্কের ছায়া এসে পড়ল। মুখ চোখের রং বদলে যেতে লাগলো। থাক থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না। সরি প্রফেসর, আমারই ভুল। এমন ভয়ানক ঘটনার কথা তোলাটা আমার বোধহয় ঠিক হয়নি। সরি। না না এনসলি, ভুল তোমার নয়। দেখো, তোমার বয়স আমার থেকে অনেক কম, অভিজ্ঞতা থাকলে জানতে চাইতে না। ওসব কথা না বলাই ভালো। এই আওয়াজটা একদম কাছে বলে মনে হলো না? আর কোনো সন্দেহ রইল না। সবচেয়ে কাছের পাহাড়টার ঠিক ওপাশ থেকেই এক টানা গুলির শব্দ ভেসে আসছে। সবাই দৌড়দাড় করে চেয়ার ছেড়ে উঠে বাইরে চলে গেলেন। কাজের লোকেরা এসে খাওয়ার টেবিল পরিষ্কার করে দিল, কিন্তু প্রফেসর মার্সার টেবিলের কাছেই বসে রইলেন। আমি দেখলাম তাঁর সাদা চুলে ঢাকা মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে। দুহাতের পাতার ওপর ভর দিয়ে উনি মাথাটাকে যেন সাপোর্ট দিয়ে রেখেছেন। চোখে আবার সেই পুরনো আতঙ্কের ছায়া। বাইরে বন্দুকের আওয়াজ কখন থেমে গেছে তিনি সেটা লক্ষ্য করলেন না। এর পরের ঘটনা আমার নিজের চোখে দেখা নয়, আমি জেনেছিলাম কর্নেলের ডায়েরি থেকে, কর্নেল ড্রেসলারের ডায়েরি। এ কি কর্নেল, হাঁপাচ্ছেন কেন? প্রফেসর, হ্যাঁ আপনি এখনো আছেন তো এখানে? হ্যাঁ। সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে। আচ্ছা কর্নেল, আপনাকে এমন দেখাচ্ছে কেন বলুন তো? এ কি, আপনার মুখ তো একেবারে ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। আপনি আপনি বসুন। এত হাঁপাচ্ছেন আপনি। আপনি কি দৌড়ে এলেন নাকি কর্নেল? কি হয়েছে? ওরা আসছে না, আমাদের রিলিভিং ফোর্স? কর্নেল, কোথায় তারা? ওরা আসতে পারবে না। কি বলছেন কর্নেল? আপনি কি করে জানলেন? আমি পেছনের গেটের কাছে গিয়েছিলাম, ওই রোজ গার্ডেনের দিকে। হ্যাঁ। ওখানে থাকতে থাকতে মনে হলো যে কিছু একটা যেন হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আচ্ছা। চুপ করে গা ঢাকা দিয়ে বসে রইলাম। তারপর দরজায় নকিং হলো, খুললাম। হ্যাঁ, তারপর? খুলে দেখি একজন ব্রিটিশ সিপাহী যুদ্ধ থেকে আসছে, দেহটা তলোয়ারে ক্ষতবিক্ষত। কি বলছেন কর্নেল? যাতা অবস্থা। ওকে খবর দিতে পাঠিয়েছেন ব্রিটিশ কমোডর ওয়াইন্ডহ্যাম। কি খবর দিতে পাঠিয়েছেন? খবর খুব খারাপ প্রফেসর, আমাদের রিলিভিং ফোর্সকে বিদ্রোহীরা আটকে দিয়েছে। ও গড! আমাদের সোলজারদের গুলিও সব শেষ। 3 দিনের আগে কেউ আসতে পারবে না। 3 দিন? 3 দিন, বুঝতে পারছেন? সব শেষ। তার মানে কর্নেল, আমাদের বাঁচাতে কেউ আসছে না? আচ্ছা, সবাই জানে? না, কেউ জানে না, মানে এখনো পর্যন্ত কেউ জানে না। ও কর্নেল, আচ্ছা, আর সে সিপাহীটা কোথায়, মানে যে খবর দিতে এসেছিল? এইমাত্র মারা গেল, শরীরের সব রক্ত বেরিয়ে গিয়েছিল। বডিটা বোধহয় ওই পেছনের গেটের কাছেই পড়ে আছে এখনো। কেউ দেখেছে? এনসলি চার্চ টাওয়ার থেকে নজর রাখছিল, ও হয়তো দেখে থাকবে। আর ও দেখলে বাকিদের জানতে কতক্ষণ? তাহলে কর্নেল, কতক্ষণ সময় আছে আমাদের হাতে? বড়জোর ঘন্টা 2। তারপরেই বিদ্রোহীরা এসে ঘাঁটি দখল করে নেবে, আর তারপরে কর্নেল আমরা সবাই ওদের হাতে বন্দী হব। আপনি শিওর? একদম, সোলজারের অভিজ্ঞতা থেকে বলছি প্রফেসর। বাঁচার কোনো আশা নেই? কোনো আশা নেই, সব শেষ। কর্নেল, আপনার কাছে কোনো খবর আছে? ওই সিপাহীটা কি বলছিল আপনাকে? এই টেনশনে আর থাকা যাচ্ছে না, একটু বলুন না পরিষ্কার করে। আমি বলছি, সবই ঠিক আছে,
কর্নেল এক্ষুনি আমায় সেটাই বলছিলেন। আসলে আমাদের যে রিলিফ ফোর্স আছে তাদের একটু থামতে হয়েছে। থামতে হয়েছে? হ্যাঁ। কেন? কাল ভোরেই তারা এসে যাবে। থ্যাংক গড। হ্যাঁ এনসলি, সেপাইটাকে সেই খবর দিতেই পাঠানো হয়েছিল, কিন্তু পথেও একজন বিদ্রোহীর হাতে পড়ে আর তাতেই মারাত্মকভাবে আহত হয়। ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিন। হ্যাঁ, যাকে বিপদ যখন কেটে গেছে তখন আর কোনো চিন্তা নেই। কি কর্নেল, তাই তো? কিন্তু বিদ্রোহীরা যদি তার আগেই এসে আমাদের বন্দি করে নিয়ে যায়, ওরা থামতে গেল কেন? লেজি ডেভিলস, দে শুড বি কোর্ট মার্শালড, এভরি ম্যান অফ দেম। আরে চিন্তা করো না রালস্টন, ওদের বিশ্রামের দরকার ছিল। চার্চ টাওয়ার থেকে দেখেছি তো আমি, ওদের অনেকে আহত। সিপাইটার অবস্থা দেখলে না? আমার মনে হয় সকালের আগে কেউ আক্রমণ করতে আসবে না। বিদ্রোহীরাও তো জোর ধাক্কা খেয়েছে, কিন্তু তাও আমি বলবো যে যার জায়গায় ফিরে যান। আমাদের সজাগ থাকতে হবে, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। আসুন, সবাই আসুন আমার সঙ্গে। বলতে বলতে কর্নেল দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলে একবার ফিরে তাকালেন প্রফেসরের দিকে। তখন বুঝিনি চোখের ইঙ্গিতে তাদের মধ্যে কি কথা হয়েছিল। দুপুরটা সত্যিই নিরুপদ্রবে কেটে গেল। সাপারের জন্য সবাই যখন টেবিলে এলাম, তখন সবাইকে বেশ খুশি খুশি দেখাচ্ছিল। প্রথমে ওয়াইনের বোতল খোলা হলো। চিয়ার্স, চিয়ার্স। তারপর প্রফেসরের সেই ক্যাভিয়ারের জার, জারটা বেশ বড়। সবাই বড় এক চামচ করে নেওয়ার পরেও বেশ অনেকটাই থেকে গেল। রালস্টন আরও এক চামচ করে নিল, তারপর আরও এক চামচ। দারুণ! থ্যাংক ইউ প্রফেসর। আমি আর একটু নিচ্ছি। হ্যাঁ, প্রফেসরও নিলেন বেশ খানিকটা। তার পাশে বসে তাঁরই দিকে তাকিয়ে দেখতে দেখতে কর্নেলও অনেকটা নিলেন। অন্য সবাই ক্যাভিয়ার নিল, শুধু প্লেটে নিয়েও খেলাম না শুধু আমি। এ কি এনসলি, তুমি ক্যাভিয়ারটা খাচ্ছ না? ক্যাভিয়ার আমার ভালো লাগে না, বড্ড ঝাঁঝালো আর নোনতা। আমার কাছে সবাই মিলে সেলিব্রেশনটাই বড় কথা। এনসলি দেখো, আজ রাতে ক্যাভিয়ার না খাওয়াটা কিন্তু বোকামি হবে। আর সব থেকে বড় কথা, প্লেটে একটা জিনিস নিয়ে সেটা তুমি নষ্ট করবে এনসলি। এই তো দুদিন আগেই ক্যাভিয়ার খাওয়া নিয়ে কত আলোচনা হলো। আজকের দিনটা আমাদের কাছে কিন্তু খুব স্পেশাল। ইটস আ স্পেশাল ডিশ ফর স্পেশাল পিপল। তুমি ওটা খেয়ে নাও। এই সময় জেসের মা মিসেস প্যাটারসন এগিয়ে এলেন। আমার প্লেটের ক্যাভিয়ারটুকু ছুরি দিয়ে নিজের প্লেটে তুলে নিলেন। আসলে এর আগেও কয়েকবার আমরা খাবার শেয়ার করেছিলাম। ভদ্রমহিলা আমার মায়ের বয়সী, আর এ কদিনে আমাকে মায়ের মতোই ভালোবেসে ফেলেছিলেন। কিন্তু প্রফেসরকে দেখে মোটেই খুশি বলে মনে হলো না, বেশ বিরক্ত মনে হতে লাগলো। বিরক্ত না হতাশ কে জানে। ফাদার পিয়ের তো চীনের অন্য শহরে যাবেন আর একটা মিশন তৈরি করতে। মিস্টার প্যাটারসনের আবার অ্যানুয়াল মিটিং আছে এডিনবরায়। তোমার কি প্ল্যান রালস্টন? জানি না, এখনো কিছু ভেবে উঠতে পারিনি। এখন কদিন ছুটি দরকার। যা গেল কদিন, আমার কানের মধ্যে ভোঁ ভোঁ করছে, মনে হচ্ছে যেন মাছি ঢুকেছে। সেই বড় বড় নীল রঙের মাছিগুলো হয় না, সেই রকম। আচ্ছা রালস্টন, তোমার এই ফেয়ারওয়েলের চিঠিগুলো কি করবে এবার? রেখে দেবো মেমেন্টো হিসেবে। কানের মধ্যে যে কি হচ্ছে আমার। জমের দুয়ার থেকে ফিরে আসার মেমেন্টো। আরে কর্নেল, কি হলো বলুন তো আপনার? এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? এত মুড অফ? না না, ঠিক আছে, ঠিকই আছে আমি।
ইউ গাইস ক্যারি অন। আরে আপনাকে তো ঠিক থাকতেই হবে। আজ পর্যন্ত আমরা যে বেঁচে আছি তার পুরো ক্রেডিট আপনার। আপনি ছাড়া এ যুদ্ধ আমরা জিততেই পারতাম না। Ladies and gentlemen, I ask you to drink to the health of Colonel Dressler of the Imperial German Army. Thank you so much. থ্যাংক ইউ কর্নেল। Thank you so much. Thank you, চিয়ার্স ফর কর্নেল। হিপ হিপ হুররা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এনসলি। সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি আজকে আমি যদি নিজেদের নাও বাঁচাতে পারতাম তাহলেও আপনারা নিশ্চয়ই আমাকে দোষ দিতেন না। কখনোই না কর্নেল, যথেষ্ট করেছেন আপনি। আরে রালস্টনের কি হলো? ঘুমিয়ে পড়লো নাকি? মাথাটা কিভাবে হেলে আছে দেখুন। হ্যাঁ, ও কিছু নয় এনসলি। আসলে আমরা সবাই যেরকম ক্লান্ত, তাতে ওরকম নেতিয়ে পড়া খুব একটা অস্বাভাবিক কিছু না, বিশেষ করে আজকের এরকম একটা দিনে, তাই না? কি জানো তো এনসলি, একদিন তো দুশ্চিন্তায় কারোর ঘুম আসেনি, তাই আজ হয়তো নিশ্চিন্তে যত ঘুম সব ঝাঁপিয়ে আসছে। তবে এনসলি, তুমি কিন্তু ক্যাভিয়ারটা খেলে না। মিস্টার প্যাটারসনও হাই তুলছেন। আরে এ কি, বসতে না বসতেই ঘুমিয়ে পড়লেন যে? কি আশ্চর্য! জাগে যার ঘুমোতে হয় ঘুমন, কিন্তু যারা জেগে আছেন আসুন সবাই মিলে আর একটু ওয়াইন খেয়ে নাচ গান করি। গত এক সপ্তাহ ধরে আমরা সব আলাদা দেশের লোক হয়েও বন্ধুর মতো থেকেছি। সবাই সবাইকে জানার সুযোগ পেয়েছি। কর্নেল জার্মানির লোক, ফাদার পিয়ের ফ্রান্সের, প্রফেসর আমেরিকার, আমি আর রালস্টন ব্রিটেনের। আমাদের দলের মহিলারা, গড ব্লেস দেম, দে হ্যাভ বিন এঞ্জেলস অফ মার্সি অ্যান্ড কম্প্যাশন। আরে হে কি, কর্নেলও ঘুমিয়ে পড়েছেন? মিসেস সিনক্লিয়ার আপনিও? আরে এভাবে চেয়ারের হাতলের ওপর ঝুঁকে পড়ে কেউ ঘুমোয়? ঠিক করে বসবেন তো আপনি। মিস্টার প্যাটারসন, রালস্টন, মিস্টার প্যাটারসন, কি কি হচ্ছে এটা? আরে একসঙ্গে সবার এত ঘুম পায় কি করে? জেসি, জেসি, আরে কি মুশকিল! আমি না ধরলে পড়ে যেতেন আর একটু হলে। এ কি, আপনার গায়ে এত ঠান্ডা? প্রফেসর, ব্যাপারটা কেমন অস্বাভাবিক না? মানে সকলেই একে একে ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে? মাই গড, নাকি মারা গেছে? জেসি, জেসি, এই 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 কি হচ্ছে? এই কে কোথায় আছো? জানলাগুলো খুলে দাও। গড, কেউ নেই, কেউ নেই। জানলার দিকে টলতে টলতে এগোতে গিয়ে আমি মাঝপথে দাঁড়িয়ে পড়েছিলাম। কিসের একটা ভয় এতক্ষণে আমাকে পেয়ে বসেছে। চারদিকে ছড়ানো ঠান্ডা দেহগুলোর দিকে তাকিয়ে শুধু বললাম, প্রফেসর মার্সার, কি হয়েছে বলুন তো? ও মাই গড, they are dying, they are dead. প্রফেসর যেন কোনো রকমে উঠে দাঁড়িয়ে জড়িয়ে জড়িয়ে বললেন, তোমাকে সব কিছু দেখতে হতো না হেনসলি, কোনো ব্যথাও সহ্য করতে হতো না, যদি তুমি একটু ক্যাভিয়ারটা খেতে। হেনসলি, আমি নিজে হাতে ওই ক্যাভিয়ারে বিষ মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি তো কিছুতেই ক্যাভিয়ারটা খেলে না। ইউ সোয়াইন, তুমি সবাইকে বিষ খাইয়েছো। তোকে আমি তোকে হেনসলি, তুমি বুঝতে পারছো না হেনসলি,
আমি ওদের বাঁচিয়েছি এনসলি। কি? আর 1 ঘন্টার মধ্যে আমরা সবাই ধরা পড়তাম। আমাদের রিলিভিং ফোর্স আসলে আসছে না এনসলি, আসছে না। মাথা খারাপ নাকি? যাতা বকছে। বক্সারের বিদ্রোহীরা আসছে এনসলি। তুমি জানো না এনসলি ওরা কতটা ভয়ঙ্কর হতে পারে। এসো এনসলি, এখানে এসো এসো এসো, এখনো সময় আছে। আমাদের কার্তুজ শেষ, কিন্তু ক্যাভিয়ারটা আছে এনসলি। একটু নাও এনসলি, একটু ক্যাভিয়ারটা খেয়ে নাও এনসলি, শান্তিতে মরো। ওই যে এনসলি, ওরা এসে পড়েছে, তাড়াতাড়ি করো এনসলি। কিন্তু প্রফেসরের কথা পুরো শোনার আগেই আমার সারা শরীর দুলে উঠল। মাথা ঘুরে মেঝেতে আছাড়ে পড়ে গেলাম। ক্যাভিয়ার আমি না খেলেও আমার প্লেটে অনেকখানি ছিল, তারই হয়তো রিয়াকশন। Let's get inside! Come on! March! Come on, soldiers! বাজে, এটা কিসের আওয়াজ? আমি কি পাগল হয়ে যাচ্ছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? এ তো ইউরোপীয় সেনাদের জয়ধ্বনি শোনা যাচ্ছে। এটা ইংরেজিতে কেউ নির্দেশ দিচ্ছে। আমি বিশের করে ভুল শুনছি নাকি এনসলি? এনসলি এনসলি, ভুলই শুনছি এনসলি। না না না, এ তো ভুল নয়, এ তো ভুল নয় এনসলি। কর্নেল, সন্দেহের কোনো প্রশ্নই নেই। কর্নেল, সাহায্য এসে পৌঁছেছে কোনো অবিশ্বাস্য উপায়ে। কর্নেল, এনসলি, কর্নেল, ও গড লর্ড, what have I done? What have I done, Colonel? এর পরের ঘটনা শুনেছিলাম কমোডর ওয়াইনহ্যামের মুখে। ওয়াইনহ্যামই প্রথম ঘরে ঢুকেছিলেন। ঢুকে দেখলেন সাপার টেবিলের চারিদিকে স্থির নিষ্পন্দ কিছু মানুষ। কেবল একটা মাত্র ছেলে মাটিতে পড়ে গোঙানোর মতো আওয়াজ করছে, আর একটু যেন নড়াচড়াও করছে। এক মুহূর্তের জন্য কোনো রকমে উঠে দাঁড়ালেন এক বৃদ্ধ। সাবধান, for God's sake, don't touch the caviar. Don't touch it. ওয়াইনহ্যাম ঠিক সময় এসে না পড়লে আর আমাকে ঠিক সময়ে হসপিটালাইজ না করলে এই গল্প হয়তো আমার আর বলা হতো না। শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের গল্প দ্য পট অফ ক্যাভিয়ার। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। এনসলির চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, প্রফেসর সৌমিক মৈত্র, র্যালস্টন ও গল্পের সূত্রধার দেবব্রত ব্যানার্জি। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার অলিপা। কর্নেল ড্রেসলারের চরিত্রে গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা
শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় কোথাও কোথাও সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।